এমন একজন অভিজ্ঞ আইনজীবীকে ডেকে নিচ্ছি, যিনি জুলাই গণ অভ্যুত্থানে অংশগ্রহণ করেছেন এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে রাষ্ট্র, সংবিধান এবং আইন অঙ্গনের যথাযথ সংস্কারের জন্য যথাসময়ে কাজ করে যাচ্ছেন। আহ্বান জানাচ্ছি সিনিয়র অ্যাডভোকেট জনাব মোহাম্মদ হোসেন লিপু স্যারকে তার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। মাননীয় প্রধান বক্তা এবং মঞ্চে উপবিষ্ট অন্যান্য বক্তাবৃন্দ, বিজ্ঞ আইনজীবীবৃন্দ এবং আজকে উপস্থিত অন্যান্য সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। সুনীল গঙ্গোপাধ্যায়ের একটা কবিতার দুটো লাইন আছে এরকম, যে তোমার মৃত্যু আমাকে অপরাধী করে দেয়। আমি এখনো প্রস্তুত হতে পারিনি, আমার অনবরত দেরি হয়ে যাচ্ছে। আপনারা আমার হাতে এই যে কনস্টিটিউশনটা দেখছেন, এই কনস্টিটিউশনে 7টা ট্যাগ দেওয়া আছে। এই কনস্টিটিউশনটা আজ থেকে 5 মাস আগে 14ই অগাস্টে লাস্ট ব্যবহৃত হয়েছে। আজকে আমি এখানে এসেছি। 14ই অগাস্টে সারোয়ার তুষার এবং হাসনাত কায়ুম ভাই একটা সেমিনারের আয়োজন করেছিলেন আর.সি. মজুমদার অডিটোরিয়ামে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখানে আমি এই সংবিধানের 7টা ডিফেক্ট তুলে ধরেছিলাম। তার ভিতরে একটা ডিফেক্ট না, একটা ছিল ওনাদের জন্য একটা হিন্টস। সেই হিন্টসটা হচ্ছে, আমরা 26শে মার্চ 1971 26শে মার্চে যেদিন স্বাধীনতা ঘোষণা করা হলো, 14ই এপ্রিলে গিয়ে ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্স পাবলিশ করা হলো। আর এখানে 5 মাস হয়ে গেছে। ওনাদের ওই দিন মনে করে দেওয়া হয়েছিল, ওনারা করতে পারেননি। তো আজকে 5 মাস পরে ওনারা এমন একটা অনুষ্ঠান করছেন যেখানে আমাকে আবার বলতে হলো যে ডিক্লারেশন অফ রেভলিউশন একটা দরকার ছিল। এখনও দেরি হয়ে যায়নি। তুষার হিন্টস দিয়েছেন কোনো একটা দেশে 3 বছর পরেও হয়েছে। তো আমাদের এক্সপেকটেশন হবে, যেই সংবিধান 53 বছরে এই দেশের মানুষের কোনো কাজে লাগেনি, শুধু কাজে লেগেছে রাজনীতিবিদদের, নেতাদের, আমলাদের, যেই মুক্তিযুদ্ধের চেতনার উপরে ভিত্তি করে 15 বছর একটি দল ক্ষমতায় থেকেছে এবং 28 লক্ষ কোটি টাকা পাচার করেছে এই দেশ থেকে। 28 লক্ষ কোটি টাকা যদি আপনি আরেকবার চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কত বড় একটা অ্যামাউন্ট। কারণ হচ্ছে আমাদের বাজেট হচ্ছে 6 লক্ষ কোটি টাকা, তার ভিতরে 30% হয় ইমপ্লিমেন্ট হয়, বাকি 60% চুরি হয়। তাহলে যদি আমার 6 লক্ষ কোটি টাকার ভিতর থেকে 2 লক্ষ কোটি টাকা আমার কাজে লাগে, তাহলে এক বছরে একটা দেশের যে ডেভেলপমেন্ট হয়, এই 28 কোটি টাকা দিয়ে আমরা 14 বছর এগিয়ে যেতে পারতাম। এইটা গেল পাচারের কথা। এবং যেদিন ক্ষমতা ছেড়েছে তার আগের হিসাব, ক্ষমতা ছাড়ার পরে এই 5 বছরে, এই 5 মাসে ওনাদের নেতা যারা এখান থেকে পালিয়ে গেছে, যাদের বিছানার নিচে, যাদের জাজিমের নিচে, যাদের বালিশের নিচে টাকা ছিল, ডলার ছিল, বাসায় গয়না ছিল, সেগুলি নিয়েও পালিয়ে গেছে। সেগুলির হিসাবে এখনো আসেনি। সেগুলির হিসাব আপনারা কোনোদিন পাবেন না। পালিয়ে যেতে তাদেরকে সহায়তা করেছেন, এটা আর আসবে না এই দেশে। সো সেই অ্যামাউন্ট অনেক বড়। এই দেশে এই সংবিধান দিয়ে শুধু আপনাদেরকে মালিক বানানো হয় দেশে, কিন্তু আসলে আপনারা দেশের মালিক না। এই দেশের মালিক হচ্ছে এই দেশের নেতারা, এই দেশের মালিক হচ্ছে এমপিরা, এই দেশের মালিক হচ্ছে মন্ত্রীরা, প্রধানমন্ত্রী। এই যে সংবিধান, আমলারা, এই যে সংবিধান, এই সংবিধান আমি আগের আলোচনায় বলেছিলাম যেখানে কি আছে, এইটার ভিতরে কিছু লোকের পদের কথা বলা হয়েছে, কে কিভাবে নিয়োগ পাবে, কে কিভাবে ইলেক্টেড হবে, আর আলটিমেটলি ওই লোকগুলি কিভাবে লুটপাট করবে সেটা অন্য জায়গায় লেখা। কিন্তু আপনার আমার যেটুকু লেখা আছে সেইটুকু হচ্ছে এখানে মৌলিক অধিকারের কিছু কথা বলা আছে। কিন্তু মৌলিক অধিকার আপনি কোথাও দিয়ে, আই গ্যারান্টি
আপনি কোথাও গিয়ে মৌলিক অধিকার ইমপ্লিমেন্ট করতে পারবেন না ডিউ টু করাপশন। এই দেশে করাপশনের কারণে আপনি কোথাও মৌলিক অধিকার পাবেন না, কোথাও কোনো রাইট পাবেন না যদি আপনি এক্সট্রা পেমেন্ট না করেন। সেটা ব্যুরোক্রেসিতে বলেন, সেটা জুডিশিয়ারিতে বলেন। আমি এখানে সুপ্রিম কোর্টের বার অডিটোরিয়ামে দাঁড়িয়ে এই কথাটা বলছি যে বিচার বিভাগে আপনি কোনো বিচার পাবেন না যদি আপনি বড় একজন লয়ার না ধরেন অথবা আপনি আদারওয়াইজ কিছু না করেন। তাহলে এই সংবিধান দিয়ে জনগণের কি কাজ, কি লাভ এই সংবিধান দিয়ে? এখন আমাদের সময় এসেছে, আমরা একটা নতুন স্বপ্ন দেখছি যে একটা স্বৈর শাসকের পতন হয়েছে। এখন আমরা যারা স্বৈর শাসকের পতন ঘটালেন আপনারা, তারা যদি ইউনাইটেডলি সাধারণ মানুষের স্বপ্নের একটা দেশ গড়তে না পারেন তাহলে এর চেয়ে বড় ব্যর্থতা আর কিছুই হবে না। তাহলে এই যে 2000 লোক যে প্রাণ দিল তাদের কাছে আপনারা আর কোনো জবাব দিতে পারবেন না। তখন আপনারা ইতিহাস কবিতা অন্যভাবে লিখবেন। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, তোমাদের মৃত্যু আমাদের অপরাধী করে দেয়। আমাদের অনবরত দেরি হয়ে যাচ্ছে, আমি এখন প্রস্তুত হতে পারিনি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন লিপু স্যারকে। এ পর্যায়ে আমরা আমাদের উন্মুক্ত আলোচনা এবং প্রশ্ন উত্তর সেশনটি শুরু করতে চাচ্ছি। সময় সংক্ষিপ্ত, সময় 10 মিনিট, যেহেতু মাগরিবের সময় হয়ে যাচ্ছে এবং আমাদের আরও দুজন সম্মানিত বক্তা আছেন। আপনাদের যদি কারো কোনো বক্তব্য থাকে বা প্রশ্ন থাকে আমাদের সম্মানিত বক্তাগণ এবং নাগরিক কমিটি, কেন্দ্রীয় কমিটির সদস্যদের কাছে, আপনারা দয়া করে হাত তুললে আমাদের কয়েকজন প্রতিনিধি ভাইরা আছেন, ওনারা আপনাদের কাছে মাইক নিয়ে যাবেন। আমরা এখানে হাত দেখতে পাচ্ছি। স্যার এখান থেকে বলবো, এখান থেকে স্যার আপনি বসে বলতে পারেন। না দাঁড়িয়ে অধ্যকার অনুষ্ঠানের আয়োজকবৃন্দ, প্রধান অতিথি এবং আইনজীবী ভাই বোনেরা, যাই হোক অনেক বিলম্ব হলেও আমরা এই অনুষ্ঠানটা করতে পারছি, এটা আরও আগে দরকার ছিল। ইতিপূর্বে আমাদের বক্তারা যা বলে গেছেন অত্যন্ত এটা যুগোপযোগী, সময় উপযোগী এবং আরও আগে বলার দরকার ছিল। সর্বশেষ বক্তা আমার ভাই যেটা বলে গেছেন, আমরাও কিন্তু এই শহীদ আবি শহীদ এদের কাছে কিন্তু আমরাও অপরাধী হয়ে যাব। অতীত যেমন অপরাধ হয়ে গেছি, এখনও অপরাধী হয়ে যাব। আমরা আসতে পারি নাই। এখানে দেখে একটা জিনিস, সংবিধান যেটা আমরা এখন যেটা দিয়ে চলতেছি, আমার পূর্ববর্তী বক্তা বলে গেছেন এই সংবিধান জনগণের জন্য আসে নাই, আসছে যারা ক্ষমতায় গিয়েছেন তাদের কাজে লাগছেন, আমাদের কাজে লেগেছে। এখন আমরা যে ঘোষণাপত্র নিয়ে আসছি, জুলাই ঘোষণাপত্র এখনো প্রচার করতে পারিনি। গণপরিষদ, সংবিধান দুটো আলোচনা, 1 মিনিট বলবো শুধু। এখন গণপরিষদ পাকিস্তান হয়েছিল ইস্কান্দার মির্জার সময়, হয়েছিল আইয়ুব খানের সময়। গণপরিষদ একটা সংবিধান দিতে পারে নাই। স্বাধীন হওয়ার পর আমরা এমপি এমএনএ দুটো হয়েছিলাম এবং তারা হয়েছিল কিন্তু পাকিস্তানের এমপি এমএনএ মিনিস্ট্রি অফ, একটা হলো মেম্বার অফ প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি, একটা হলো মেম্বার অফ ন্যাশনাল অ্যাসেম্বলি। ন্যাশনাল অ্যাসেম্বলি আমরা 160 জন ছিলাম। ওদের কাছে আবার এই ইলেকশনটা ওনারা করেছিল কিন্তু এমএলএ ফর্মালিটি, যেটা ইয়াইয়া খান বলছিল। প্রার্থী স্যার, যদি আপনার প্রশ্ন বা বক্তব্যটি বলতেন, আরো অনেকজন প্রার্থী ছিলেন। এখন ইয়াইয়া খান কিন্তু এটাই দিয়েছিল, আপনারা যারা ইলেক্টেড হন আমার ফ্রেমওয়ার্কের মধ্যে সংবিধান তৈরি করতে হবে। এটা বোধহয় অনেকে জানার নেই। তো সেই সংবিধান করলে আমরা যেটা পেয়েছি সেটা ট্রু সেন্সের সংবিধান নয়। এবং আমরা ইলেক্টেড হয়েছিলাম তখন পাকিস্তানের সংবিধান করার জন্য, বাংলাদেশের সংবিধান করার জন্য হয়নি। এগুলি একটা ইলিগেলিটির মধ্যে আসছি, আমরা এখনো ইলিগেলিটির মধ্যে আসছি। আমার নিবেদন হলো আপনারা একটা লিগেল ফ্রেমে আসেন।
জি ইনশাআল্লাহ স্যার, আমরা আশা রাখি আমরা একটা নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হব। এই পর্যায়ে আমি অনুরোধ করব জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কমিটির সদস্য যারা আছেন তারা দয়া করে একটু মঞ্চে আসবেন। প্রশ্ন উত্তর পর্বে আপনারা আমাদের সহযোগিতা করার জন্য দয়া করে মঞ্চে আসবেন। কেন্দ্রীয় কমিটির সদস্যগণ, যারা অ্যাডভোকেট, ধন্যবাদ। মনিরুজ্জামান ভাই দয়া করে মাইকটা দিন। স্যার আপনি একটু, আপনাকে মাইকটা দিই, দয়া করে আপনি ওখান থেকে বললে সুন্দর হয়। শুধু প্রশ্নটা বলবেন, শুধু প্রশ্নটা। আচ্ছা, সেটা হলো যে প্রশ্ন আমি দুর্ভাগ্য কথা আপনাদের এখানে জুলাই ঘোষণাপত্র, গণপরিষদ ও সংবিধান সম্পর্কে আজকে সেমিনারটা আপনারা করেছেন। জি, আমাদের সংবিধানে অনেক কিছুই আছে। প্রথম কথা হলো যে আমরা 72 সালেও কিন্তু আমরা এই রাষ্ট্রের নাগরিক হই নাই। এটার কারণ হলো আমাদের নাগরিকত্ব ছিল বাঙালি। ব্রিটিশ আমলে যেমন ছিল মানুষকে বাঙালি বলা হইতো, পাকিস্তান আমলে বাঙালি বলা হইতো। রাষ্ট্র স্বাধীন হয়েছে, আমরা তখনও বাঙালি ছিলাম। এখনো রাষ্ট্রের জনগণকে বাঙালি হিসাবে আমি আসতেছি, মূল কথা আসতেছি। তো সেই হিসাবে আমাদের রাষ্ট্র যখন বাংলাদেশ হয়েছে, আমাদের বাংলাদেশি হলে আমরা পৃথিবীর কাছে পরিচিত স্বাধীন রাষ্ট্র। সেকেন্ড হলো সেই সংবিধানে থার্ড শিডিউলে একটা শপথের কথা বলা হয়েছে, যারা সাংবিধানিক পোস্টগুলো হবেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হবেন। তো সেখানে আমরা দেখেছি আমেরিকা, লন্ডন সব জায়গায় হোয়াইট হাউসের সামনে, জনগণের সামনে যে যে ধর্মে বিশ্বাস করে সেই ধর্মগ্রন্থ হাতে নিয়ে জনগণের সামনে শপথ করে যে আমি রাষ্ট্রপতি অনুগত থাকবো, জনগণের সেবা করবো। আমাদের এখানকার এই সংবিধানে এটা নাই। যার কারণে কি হয়েছে, আমি বলতেছি, যার কারণে কি হচ্ছে, জনগণ জানতে পারে না যে কে শপথ নিল আর কে নিল না। অন্ততপক্ষে ওই ব্যক্তিকে এই নতুন যে সংবিধান হবে, শপথ নিবে আমাদের সংসদের দক্ষিণ প্লাজায় কিংবা শহীদ মিনারে জনগণের সামনে। সে হিন্দু হইলে গীতা, মুসলমান হইলে কোরআন শরীফ, খ্রিস্টান হলে বাইবেল হাতে নিয়ে জনগণের সামনে বলবে আপনাদের সামনে শপথ করতেছি, আমাকে নির্বাচিত করে প্রধানমন্ত্রী বানিয়েছেন, প্রেসিডেন্ট বানিয়েছেন, কিংবা সাংবিধানিক যে পোস্ট দিয়েছেন, আমি আপনাদের সেবা করবো। জনগণ বুঝতে পারে এই লোককে আমরা নির্বাচিত করেছি বা নিয়োগ দিয়েছি, এটা সে আমাদের লোক। এবং অভিনন্দন জানাচ্ছি। সংবিধান এখন যে আমাদের যে যিনি আছেন এগুলো আনে না, কারণ হলো জনগণ জানেই না। সুন্দর সুন্দর ওয়ার্ড দিয়ে সংবিধান তৈরি করা হয়, কিন্তু জনগণ জানে না। তো আমার প্রস্তাব হলো আপনারা এই বিষয়টা তুলে ধরেন, এই সংবিধানের জনগণের সংবিধান পাবা। গুরুত্বের সাথে ধন্যবাদ। এবং আমরা আমাদের এরপরে আমরা পেছন থেকে একজনকে নিব, পেছন থেকে শুধু প্রশ্ন করবেন দয়া করে, আমরা সময় সীমিত। স্যার ক্ষমা প্রার্থী, একটু পরে মাগরিবের আযান দিয়ে দিবে, তো আমরা আসলে সংক্ষিপ্ত করতে হচ্ছে। আক্তার ভাইয়ের কাছে আবার প্রশ্ন, জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা ছিল 15 তারিখে, মানে আগামীকালকে। তো এটার ব্যাপারে আপনারা কি করতেছেন, বা রাজনৈতিক দলগুলো যেটা বলতে চাচ্ছে যে আমাদের সাথে এখনো পর্যন্ত এটার ব্যাপারে কথা বলা হয়নি, বা বড় বৃহৎ যে দলগুলো আছে তারা বলতে চাচ্ছেন যে আমরা নতুন করে সংবিধানের পক্ষে না, 72-এর সংবিধান থাকুক। এই ব্যাপারে আসলে আপনাদের মতামত কি? ধন্যবাদ ভাই আপনাকে। আমাদের পরবর্তী বক্তা জনাব আখতার হোসেন সাহেব, উনি যখন বক্তব্য দিবেন আপনার প্রশ্নটা অ্যাড্রেস করবেন। আর কেউ যদি প্রশ্ন করতে চান, আরেকটি প্রশ্ন নিতে পারবো? একটি প্রশ্ন। আর কেউ? পেছন থেকে প্লিজ, পেছন থেকে। ওই যে আমি শেষ একজনকে দেখতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। আমার প্রশ্ন হচ্ছে, জুলাই গণ অভ্যুত্থানের যে ঘোষণাপত্র হবে, এটা শুধুমাত্র ঘোষণাপত্র হবে এরকমটা আমরা পত্রিকায় দেখতেছি। তো এরকম একটি ঘোষণাপত্র যদি হয়, তাহলে তো এর লিগাল কোনো ভ্যালিডিটি থাকে না, বা লিগাল কোনো দাম থাকে না। তো আমার জানার ইচ্ছা যে জুলাইয়ের সাংবিধানিক যে ঘোষণাপত্র যেটা হবে, সেটা কি কোনো লিগাল ইফেক্ট থাকবে কিনা? যদি লিগাল ইফেক্ট না থাকে, তাহলে এই ঘোষণাপত্রের কোনো দরকার আছে কিনা? ধন্যবাদ ভাই আপনাকে। আপনার এই প্রশ্নের উত্তরটা